রাজনগরের সবচেয়ে আলিশান কুঠি সুশীলা নামক এক মেয়ে। সুশীলা যুবতী এবং খুব সুন্দরী ছিল। সে এখনো পর্যন্ত বিয়ে করেনি। মানুষ তো পয়সার জন্য ব্যবসা করে, কিন্তু সুশীলা পয়সারই ব্যবসা করত। এর কাছে প্রচুর পয়সা আছে আর সবাইকে সুদে টাকা দেওয়ার ব্যবসা করে। একদিন রাম লক্ষণের নামক এক ব্যক্তি ওনার ঘরে সুদে টাকা ধার নেওয়ার জন্য আসে আর দরজা খোলা দেখে সোজা বাড়ির মধ্যে ঢুকে যায়। আরে ও সুশীলা, কোথায় আছো? কিছু ধার দরকার ছিল। রাম লক্ষণ এই কথা বলে ঘরের ভিতরে প্রবেশ করে। তখন হঠাৎ করে পা পিছলে মেঝেতে পড়ে যায় আর দেখে মেঝেতে তাজা গরম রক্ত বয়ে যাচ্ছে। রক্ত দেখে রাম লক্ষণ চিৎকার শুরু করে দেয়। রক্ত! রক্ত! বাঁচাও বাঁচাও! রক্ত! রক্ত! রাম লক্ষণ এরকম চিৎকার করার ফলে একটি পেতনি সামনে এসে দাঁড়িয়ে যায়। রাম লক্ষণ ওকে দেখে কাঁদতে শুরু করে। সুশীলা, তুমি 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 পেতনি 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 হয়ে গেছো, পেতনি। তুমি ঠিক চিনতে পেরেছো আমি পেতনি, কিন্তু আমার আসল রূপ দেখে তুমি ঠিক করনি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। আমি যাচ্ছি। যাও, আজকের পর থেকে তুমি কোনো কাজ করতে পারবে না। রাম লক্ষণ। পেতনি যেমনই হাসতে শুরু করে তখনই মেঝেতে পড়ে থাকা রক্ত উধাও হয়ে যায়। রাম লক্ষণ উঠে নিজের ঘরের দিকে ছুটে পালাতে থাকে আর কিছু দূর যাবার পরে কিছুতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এখন ওপরের দিকে তাকানোর পরে আবার চিৎকার করে ওঠে। তুমি তুমি আমাকে ছেড়ে দাও। আমি জীবনে আর তোমার ঘরে প্রবেশ করবো না। আমাকে ক্ষমা করে দাও তুমি। হ্যাঁ, পয়সা নিবি না? নেই বাবা, আমাকে যেতে দাও। আমার টাকা দরকার নেই। ঠিক আছে, যা তাহলে। রাস্তার মাঝখানে কোথাও দাঁড়াবি না, তাহলে আমার হাত থেকে রক্ষা পাবে না। তারপর রাম লক্ষণ ছুটে পালিয়ে যায় আর ঘরে গিয়ে শ্বাস নেয়। আর বাড়ি পৌঁছাতেই তার হাত আর মুখ পুরো বন্ধ হয়ে যায়। না বলতে পারে, না হাতের আঙ্গুল নাড়াতে পারে। এইভাবে রাম লক্ষণ পঙ্গু হয়ে রয়ে যায়। বাড়ির গিন্নি এটি দেখে চিৎকার শুরু করে দেয়। হে ভগবান, এটা কি হলো? না কথা বলছে, না হাত নাড়াচ্ছে। এ কি হয়ে গেছে? রাম লক্ষণের এই অবস্থা দেখে তার বউ বলতে থাকে। তখনই সুশীলার গাড়ি ওর বাড়ির সামনে এসে দাঁড়ায়। সুশীলা গাড়ি থেকে নেমে ঘরের ভেতরে যায়। সুশীলাকে দেখে রাম লক্ষণের সারা দেহ কাঁপতে শুরু করে। আরে কাকিমা, কি হয়েছে? এরকম ভাবে কাঁদছেন কেন? দেখো, দেখো কি হয়েছে। না বলতে পারছে, না হাত নাড়াতে পারছে। মনে হচ্ছে কাকা বাবু পঙ্গু হয়ে গেছে, কিন্তু কিভাবে এটা তো ভগবানই জানে। কিন্তু কাঁপছে তো এমন ভাবে, দেখে মনে হচ্ছে কোনো ভূত ডাইনি অথবা পেতনিকে দেখে নিয়েছেন। আমারও সেরকমই লাগছে। কাকিমা কিছু পয়সা রাখার চিকিৎসা করাও। তারপর থেকে গ্রামের পঙ্গু ব্যক্তি দিন দিন বেড়ে চলেছে। যে সুশীলার আসল রূপ দেখে নেয় সে তার এইরকমই অবস্থা করে দেয় আর ঘরের লোকজনকে চিকিৎসার জন্য কিছু পয়সা দিয়ে দেয়, যাতে কেউ ওর উপরে সন্দেহ না করে। এরই সাথে সাথে সুশীলার মনে পয়সার লোভ বাড়তে থাকে। ওর ঘরে প্রচুর পয়সা জমে যায়। তা সত্ত্বেও সে টাকার জন্য ছোটাছুটি করতে থাকে। নোটি নোট, নতুন নতুন ঝকঝকে ঝকঝকে নোট। আমার কত পয়সা, আমি পয়সাওয়ালা পেতনি। এইভাবে কিছুদিন কেটে যায় আর সুশীলা তথা পেতনি পয়সা জমা করতে থাকে। সাথে গ্রামে পঙ্গু লোকের সংখ্যা বাড়তে থাকে। গ্রামের লোকেরা একে প্রকৃতির কোপ বা অস্বাভাবিক কিছু ভেবে আর এটার সমাধানের জন্য তারা গ্রামের প্রধানের সঙ্গে দেখা করতে যায়। ভাই, এত গভীর সমস্যা এরকম যদি চলতে থাকে তাহলে পুরো গ্রামকে পঙ্গু বানিয়ে দেবে। সুধন বাবু, এখন তো সমাধান করতেই হবে। ভালো ডাক্তারকে ডেকে এর সমাধান অবশ্যই করতে হবে। আমার ভাগ্নে অভিলাষ বড় ডাক্তার। আমি আজই ওকে ফোন করে দিচ্ছি। কাল পর্যন্ত সে গ্রামে চলে আসবে। এইভাবে গ্রামের প্রধান গ্রামের লোকদের সাথে কথা বলে তার ভাগ্নে অভিনাশকে ফোন করে ডেকে নেয়। অভিনাশ গ্রামে আসা শুনে সুশীলা সাবধান হয়ে যায় আর ওকেই নিজের নিশানা বানানোর সিদ্ধান্ত করে। যেমনি যেমনি রাত বাড়তে থাকে তখন সে সুশীলার ঘরে ঢুকে যায়। জানলা নিজে নিজে খুলে যায়, কারেন্ট চলে যায়। এই সময় পেতনি ডাকে সাড়া দিয়ে বলতে থাকে, ডাক্তার বাবু,
বাবু, ও ডাক্তার বাবু, একটু নিজের আশেপাশে তো দেখো। এই কথা শুনে যখনই অবিনাশ জেগে ওঠে সে চমকে যায়। সে দেখে জানলা খোলা আছে আর ওর থেকে প্রচুর জোনাকি ঘরের ভেতর প্রবেশ করছে। সব দেখে অবিনাশ ভয় পেয়ে যায় আর চিৎকার করে সে তার মামাকে ডাক দেয়। মামা, এটা কি হচ্ছে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি এসো। যখন অবিনাশ চিৎকার করে তার মামাকে ডাকছিল আর তখনই লাইট জ্বলছিল নিচ্ছিল আর পেতনি এসে পৌঁছায়। তুই কেন এসেছিস ডাক্তার? এবার তুইও পঙ্গু হয়ে যাবি। আমাকে ক্ষমা করে দাও, আমি কালকেই গ্রাম ছেড়ে ফিরে যাব। যাবি না তুই, এবার তুইও এখানেই থাকবি। এরপর পেতনি অবিনাশকে প্রচুর বিরক্ত করে আর তাকেও পঙ্গু বানিয়ে ফেলে। সকালে অবিনাশের এই অবস্থা দেখে গ্রামের লোক এবং গ্রামের প্রধান হতবাক হয়ে যায়। সেই সময় গ্রামের লোক কথা বলছিল, সেই সময় সুশীলা ওখানে পৌঁছে যায়। আরে প্রধান বাবু, আপনার ভাগ্নের কি হয়েছে? এ তো সবার চিকিৎসার জন্য এসেছিল আর নিজেই রোগী হয়ে গেল। জানি না সুশীলা, গ্রামে কি কোনো নতুন কোনো রোগ এসে পড়েছে মনে হচ্ছে, কিছু বুঝতে পারছি না। যেটা বুঝতে পারছি না সেটা সম্পর্কে বেশি ভেবো না। আচ্ছা আমি আসছি, এই ডাক্তারের খেয়াল রাখবে। সুশীলার এই দুরকম কথা শুনে গ্রাম প্রধানের সন্দেহ হলো আর তখন গ্রাম প্রধান কিছু লোককে নিয়ে রাত্রিবেলায় ওর ঘরের ভেতরে ঢুকলো আর দেখলো সুশীলা সত্যি একটি পেতনি আর নিজের কুঠিরে প্রচুর পয়সা জমা করে রেখেছে। যখন গ্রাম প্রধান ওই ঘরে প্রবেশ করলো তখন দেখতে পেল পেতনি পয়সা নিয়ে খেলা করছে, কিন্তু ওকে দেখে প্রচন্ড রেগে যায় আর তাদেরকেও নিজের শিকার বানানোর চেষ্টা করে। এবার তো তোর আসল রূপ সামনে চলে এসেছে, পয়সার পেট নেই। এবার কি বলবে তোর? আমি তোমাদেরকেও পঙ্গু বানিয়ে দেব। এই বলে সে যখনই তার শক্তি গ্রাম প্রধানের উপরে প্রয়োগ করে তখন সে গ্রাম প্রধানের একটি চুলও বাঁকা করতে পারে না। তো তখন সে ভয় পেয়ে নিজেই গ্রাম প্রধানের থেকে দূরে সরে যায়। তোর পবিত্রতা পিছনে সরে যা না, পিছনে সরে যায়, কিন্তু তাও গ্রাম প্রধান তার দিকে হাঁটতে শুরু করে। আর যখনই তার কাছে চলে আসে তখন আকাশ থেকে বিদ্যুৎ পেতনির শরীরে এসে পড়ে আর পেতনি জ্বলে ছাই। ওর ছাই হওয়ার সাথে সাথে গ্রামের সমস্ত লোক সুস্থ হয়ে যায়।